নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আমার আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। আর বিকেলবেলা বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাচ্ছি। বাজারে বলো তো কী উদ্দেশ্য? আমার মেয়ের 8 বছরের জন্মদিনে আমার মেয়েকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মেয়ের জন্য একটা সুন্দর গিফট পাঠিয়েছে। তো গিফটটা কি সেটা তোমরা সাথে থাকো, অবশ্যই জানতে পারবে যে কি ব্যাপার। মুখ্যমন্ত্রী গিফট পাঠালো আমার মেয়েকে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে যে কি হয়েছে, কিভাবে কি হলো, সব তোমাদেরকে খুলে বলবো। অনেক দিন পর এসেছি বন্ধুরা তোমাদের সামনে। এতদিন ভিডিওটা করা ছিল কিন্তু এডিট করার সময় হয়নি বলে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো অনেক কষ্ট করে আজ সময়টা বের করে এডিট করতে বসেছি, আর তোমাদেরকেও একটু শেয়ার করতে পারছি বলে আমার খুব ভালো লাগছে। তো জানি না শেষে কীভাবে কি করতে পারবো আজকে ভিডিওতে, তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে এবং ভালোও লাগবে। তো দেখো, বাজার থেকে আমার মেয়ের জন্য গিফট তো নিয়ে চলে এসেছি। গিফট কিন্তু আমার পয়সা দিয়ে আমি কিনিনি, আমাকে দিয়েছে আমার মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী আমার মেয়েকে গিফট দিয়েছে। তো যাই হোক, নিয়ে এসেছি। আর এই যে দেখো, ঘরের মধ্যে ছিল পুরনো শোকেস আলমারিটা, তো এটা এখন খালি করে নিয়েছি। সব জামা কাপড় সব বাইরে দেখো বের করে নিয়েছি। এখন এই আলমারিটাও বের করব, বাইরে বলতে বারান্দায় রেখে দেবো, আর নতুন আলমারিটা ঘরে রাখবো। তো সব জিনিসপত্র বের করা হয়ে গেছে, খালি করে নিয়েছি। আর খুবই অসুবিধা হচ্ছিল জানো বন্ধুরা, এই আলমারিটা না পুরোটাই ভাঙা, জামা কাপড় রাখাই যেত না কিছুই। তো যাই হোক, কষ্ট করে রেখেছি। আর কিছু বাইরেও রাখতাম, সব নোংরা হয়ে যেত, ধুলো পড়ে যেত। অনেক কষ্ট করে এখানে রাখতাম, ওখানে রাখতাম, চেয়ারের উপরে জামা কাপড় রাখতাম, ঢিবি দিয়ে রাখতাম। তো খুবই কষ্ট হতো, ঘরটা না একদম মানে কি বলবো, খুব মানে অগোছালো হয়ে থাকতো, দেখতে খুবই খারাপ লাগতো। আর ঘরেতে না মনও বসতো না। আর যার কারণে না আমি বেশিরভাগ সময় রান্নাঘরটাই আমি কাটিয়ে দিই। তো এই ঘরটা যেহেতু আমি কী গোছাবো বলো তো, আলমারিতে যদি জামাকাপড় আমি নাই রাখতে পারি, এখানে জামাকাপড় ওখানে জামাকাপড় যতই আমি ভাঁজ করে রাখি না কেন, সেগুলো ভাঁজ করা থাকে না, এলোমেলো হয়ে যায়। মেয়েরা ধরে একটা বের করতে গিয়ে আর একটা চলে যায়। আর এই দেখো আমার আলমারি, এই আলমারিটাই আমাকে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। তো তোমরা সবাই ভাবতে পারবে যে কি ব্যাপার মুখ্যমন্ত্রী দিয়েছে। তো অবশ্যই তোমাদেরকে আমি সবই বলবো। দেখো, নিয়ে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যা হয়ে গেছিলো। তো এইভাবে তো ঘরে ঢোকানো যাচ্ছিলো না, তো পাশের থেকে আমি আরেকজনকে ডেকে নিয়ে আসলাম। তো সে এসে, আর আমার ননদ আছে সাথে, আর আলমারির সঙ্গে দুজন এসছে, তারা সবাই মিলে আলমারিটাকে দেখো কত সেফটিভাবে ঘরে ঢুকাচ্ছে। আর আমার এই ঘরের বারান্দাটা না অনেকটা নিচু, তো ঢুকাতে অনেক অসুবিধা হচ্ছিল, কষ্ট হয়ে যাচ্ছিলো। দরজাটাও একটু চাপা আছে। আসল কথা কি, এই ঘরটা আমাদের থাকার ঘর না, তো আমরা এটা রান্নাঘর করেছিলাম বলে এইরকমভাবে করা হয়েছে। তো জানি না, ভাগ্যের পরিহাসে তো রান্নাঘরটাই আমাদের থাকার ঘর হয়ে গেল। এটাও অনেক কাহিনী আছে বন্ধুরা, যদি তোমরা কোনোদিনও জানতে চাও ভবিষ্যতে আমি তোমাদের সব জানাবো। আমার যা জীবনে যা আছে সব তোমাদেরকে আমি খুলে বলবো। তো এখন আর এসব কিছু বলতে পারবো না আমি। তো যাই হোক, অনেক কষ্ট করেই কিন্তু আলমারিটা ঘরের মধ্যে নিয়েছে। তো আর এত গরম ছিল ওই দিন, তো গরমে তো দেখো আমি একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। আর আলমারিটা সেট করে দিচ্ছে ঠিক জায়গায় করে। আর তারপরে যে ঘর দৌড় গোছানো, গোছগাছ করা, এগুলো তো মানে রয়েছেই। আজকে সারা রাত ধরেও গোছালেও মানে গোছানো ঠিক হবে না। তারপরে এই লোকগুলো তো আলমারিটা রেখে দিয়ে চলে গেল, তারপরে সব কাজ পড়ে রইল আমার আর আমার ননদের। তো এদিকে সন্ধ্যাও লেগে গেছে, সন্ধ্যা দিয়েছে আমার মেয়ে, সন্ধ্যা দিয়েছে। তারপরে একটু মানে কোনো রকম ওই বাইরের থেকে একটু গুছিয়ে, এখনও আলমারি সাজানো হয়নি কিন্তু ঝাড়পোছ দিয়ে মুছে টুছে ওইখানে রাখা হয়েছে। এই দেখো জিনিসগুলো সব কিচ্ছু মানে ভালো মন্দ সব মেশানো আছে, কিছু ঠিক করা হয়নি। আর এই দেখো ঝাড়ফাড় দিয়ে ধুলোমুলো যা ছিল মাটি সব ঝাড় দিয়ে ফেলে রেখে পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ, চান করিনি, রাত হয়ে গেছে, চান করব না, শরীর খারাপ করতে পারে, তাই জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে এই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর জামা কাপড় কিছুই গোছানো হয়নি, বুঝেছো। তো চলে আসলাম পরের দিন সকালবেলা। আর পরের দিন সকালবেলায় দেখো আমার দুই মেয়ে লেগে পড়েছে আলমারি গোছানো।
গোছাতে। তো ওরা আলমারি গোছাচ্ছে, মানে ওদের জিনিসগুলো গোছাচ্ছে। আমি বলে দিয়েছি যে তোদের দুই বোনের জিনিস এখানে রাখবি। তো ওদের আলাদা আলাদা একটা র্যাক বলে দিয়েছি যে তুই এটা নিবি, তুই ওটা নিবি। ওইটা ওইভাবেই ওরা সাজাচ্ছে সব কিছু ভেতরে, ওদের জিনিসগুলো শুধু। আর এইদিকে দেখো আমি রান্না করছিলাম, তো তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, সারাদিনই বৃষ্টি চলছে। তো বৃষ্টি থামলো, তারপর আমি স্নান করে আবার খেয়ে দিয়ে একটু রেডি হয়ে আমি একটু বাইরে বেরোবো, মানে বাজারে। পরের দিন, এটা হচ্ছে পরের দিন আমার মেয়ের জন্মদিনের দিন। আর আগে আলমারিটা আনলাম জন্মদিনের আগের দিন। তো আর জন্মদিনের দিনই এই যে আমি বাজারে গিয়েছি, বাজার থেকে কেক, বেলুন, যা যা লাগে আর কি সব কিছু নিয়ে এসেছি। আমি একটা জামাও এনেছি, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি যেহেতু বৃষ্টি ছিল। তো বৃষ্টির দিনে ফোনটা আমি বের করতে পারিনি ব্যাগের থেকে, তো কিছুই শেয়ার করতে পারিনি। আর একা একা গিয়েছিলাম, এক হাতে ফোন নিয়ে কেনাকাটা করা হয় না। তো যাই হোক, জন্মদিনটা আমি ছোট করেই করেছি, কিন্তু সব কিছুই করেছি মেয়ের খুশির জন্য। মেয়ের খুশির দিকে তাকিয়ে আমি সব কিছু করেছি, কোনো কিছু অভাব রাখিনি। কিন্তু লোকজন ডাকিনি, বড় করে নেমন্তন্ন করিনি কাউকে, আমরাই করেছি। তো অনেক রাতও হয়ে গেছিলো, বুঝোই তো মেয়ে মানুষ একা একা সব দিকে সামলাতে গিয়ে, তো রান্না বান্না করতে গিয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো কেক কাটতে। আর আমার মেয়ের জন্মদিন হলো 16ই আগস্ট। 15ই আগস্টের দিন আমি গিয়েছিলাম ওই আলমারিটা আনতে, আর 16ই আগস্টে আমার মেয়ের জন্মদিন। তো যাই হোক, রাতের বেলা আমি আর ভাত করব, পায়েস করছি আর মাংস রান্না করব। তো মাংসটা আমি আনতে পারিনি, সাথে পরের দিন মনসা পুজোর ঘট সরা এগুলো এনেছিলাম, পুজোর জিনিস যেহেতু, তাই আমি ওগুলো মাংস আনিনি সাথে করে, আমার ভাগ্নিকে দিয়ে পাঠিয়েছি, ও এনে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, মানে খুবই একটা দুঃখজনক এবং স্মরণীয় একটা ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা আর.জি. কর হসপিটালে। এটা সবাই জেনে থাকবে, সবাই জানো, গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। তো এর থেকে বড় দুর্ঘটনা বা বড় দুঃখজনক ঘটনা, এরকম মানে ঘটনা যেন আর কোথাও না হয়, কোনো দিনও পৃথিবীতে না ঘটে, সেটাই আর বলবো। আর কিছু বলতে চাইছি না আমি। দিদিভাইটা নিষ্পাপ একটা ফুলের মতো, যে মানুষকে জীবন দান করতে পারে, সেই রকম একটা মানুষই পৃথিবীতে বেঁচে থাকতে পারলো না, তাহলে আর আমরা তো কোথাকার কীট পতঙ্গ। তো যাই হোক, অত কিছু আর বলছি না, মেয়ের জন্মদিন বলে কথা, মনটা ভালো করে দিনটা পুরো ভালোভাবেই কাটিয়েছিলাম। কিন্তু ভিডিওর ভয়েসটা দিচ্ছি আজকে এমন একটা মানে দুঃখজনক দিনের মধ্যে দিয়ে আমি ভয়েসটা দিচ্ছি। আমি যেই দিনটায় আমি ভিডিওটা করেছিলাম খুবই আনন্দের মুহূর্ত ছিল, কিন্তু এখন এই মর্মান্তিক দিনগুলোর মধ্যে দিয়ে এই একটা আনন্দের ভিডিও শেয়ার করতেও আমার খুবই খারাপ লাগছে। কিন্তু কি করব, ভিডিওটা অনেক দিনকার হয়ে গেল, তো শেয়ার করতে পারলাম না। তো জানি না এই যে ডক্টর মৌমিতা দিদি ভাইয়ের যে ঘটনাটা ঘটেছে, এটা কবে কি হবে জানি না। তো আর এই যে দেখো, আমার ছোট মেয়েকে আমার বড় মেয়ে গিফট দিয়েছে, জন্মদিনে একটা আংটি এনে দিয়েছে। স্কুল থেকে আসার সময় ওর টিফিনের পয়সা দিয়ে ওই আংটিটা কিনে এনে দিয়েছে ওর বোনকে। আর এই যে জামা দেখতে পাচ্ছ, দুই বোনকেই দুটো নতুন জামা দিয়েছি। আর আমি এটা করে থাকি দুই বোনেরই, যারই জন্মদিন হোক না কেন, আমার দুই মেয়ের জন্মদিনেই মানে দুজনকেই আমি দুটো জামা উপহার দিই। আর কিছু দিতে পারি না, কিন্তু দুটো নতুন জামা আমি দিই, নতুন পোশাক পরতে দিই আমি ওদেরকে, আর কিছু না করলেও। তো যাই হোক, সব শেষে তো কেক কাটা হলোই, আর আমার মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছে কেক কাটতে গিয়ে। তো ওর জন্মদিনই হোক, ওর দিদির জন্মদিনই হোক, ওর কেক কাটতে হবে, ও কাউকে দেবে না। ওর দিদির জন্মদিনেও কেকটা ওই কাটবে, হাত থেকে চাকুটা নিয়ে ওই কাটা শুরু করে দেবে। তো এইভাবেই আনন্দটা করলাম আমরা। আর ওই যে বললাম যে আমার মেয়ের জন্মদিনে গিফট পাঠিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়টা তোমরা ভাবছো যে কী জন্য, কি ব্যাপার। তো এটা সত্যি কথা, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মেয়েকে গিফট করেছে। কারণ হলো, আমার আলমারিটা যে টাকা দিয়ে কিনেছি, ওই টাকাটা হলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা। তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমি তুলতে পারতাম না, আমার একটু অসুবিধার জন্য, আমার হাতের ছাপ মিলতো না, যার কারণে আমি টাকাটা তুলতে পারিনি। একভাবে অনেক দিন হয়ে গেছে, অনেক ঘুরেছি, অ্যাকাউন্টটা বন্ধই হয়ে যাচ্ছিল, অনেক ঘোরাঘুরি করে শেষে অ্যাকাউন্টটা চালু করেছি ওই টাকাগুলো তোলার জন্য। তো শেষমেশে তুলতে পেরেছি। 1 বছর আগে আমি অ্যাকাউন্টটা ঠিক করেছি, ঠিক করে মানে আমার মেয়ের জন্মদিনের দিনেই ওই টাকাটা আমি পেয়েছিলাম, আলমারির টাকাটা পেয়েছিলাম। মানে গেল বছর জন্মদিনের দিনই রাতের বেলা আমি ওই টাকাটা পেয়েছিলাম। ব্যাংক থেকে আমাকে ফোন করে যে আপনি একটু ব্যাংকে আসুন, আপনার বই চালু হয়ে গেছে। তো আমি গেলাম বইটা ঠিক করে চালু করে টাকাটা তুলে নিয়ে এসে আমি বাড়িতে রেখে দিয়েছিলাম।
তারপরে আবার দেখো সেই আলমারি কিনবো করে কেনাই হয় না, একটা বছর পার হয়ে গেল। আবার সেই মেয়ের জন্মদিনের আগের দিনেই মানে সেই আলমারিটা ঘরে আনলাম। তো এতে কি হলো, টাকাটা আমি তো নিজে দিইনি, আমার স্বামীও দেয়নি। তো আমার স্বামী দিয়েছে, কিছু দিয়েছে, 3 ভাগের 1 ভাগ দিয়েছে, আর আমি বাকি টাকাটা আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়েই আমি আলমারিটা কিনেছি। তো তাই আমি তোমাদেরকে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মেয়েকে জন্মদিনের গিফট পাঠালো আলমারি দিয়ে, এটা তো তাই হলো, তাই না? তো যাই হোক, এমন একটা দুঃখের দিনে আমি এইরকম একটা কথা বলতে চাইনি, কিন্তু এটা হয়েছে আমার সঙ্গে, তাই আমি তোমাদেরকে জানালাম। এই ভিডিওটা দেখে কেউ বাজে মন্তব্য করো না যে মমতা বন্দ্যোপাধ্যায় গিফট পাঠিয়েছে, তোমার মেয়ের জন্মদিনে এই রকম আনন্দ করছো, আবার প্রচার করছো লক্ষ্মী ভাণ্ডারের টাকার কথা। আমি কিন্তু সেগুলো কিছুই বলছি না, এটা আমার সঙ্গে হয়েছে তাই আমি বলছি। আর এই যে আমাদের মেয়েদের যে লক্ষ্মী ভাণ্ডারগুলো দিচ্ছে, এটারও কোনো প্রয়োজন নেই, কিন্তু দিচ্ছে সরকারি জিনিস, কেউ তো ফেরত দিতে পারে না, তাই না? তাই আমি পেয়েছি, আর টাকাটা আমি নষ্ট করিনি, আমি জড়ো করে রেখে দিয়েছিলাম জমিয়ে। তাই আমি একটা জিনিস কিনেছি, ঘরের একটা জিনিস কিনেছি, যেহেতু আমার আলমারিটা খুবই ভাঙা ছিল, একেবারে জামা কাপড় কিছুই রাখা যেত না, আর ধুলোবালি পড়ে গিয়ে মুছতেও পারতাম না, ভেঙে গেছিলো এমনই, মুছতে গিয়েও মনে হয় ভেঙে আরও পড়ে যাবে নাড়া লেগে। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, জন্মদিনে কেক কাটা হলো, সবাইকে কেক খাওয়ালো, মাখালো। তো সবাই মিলে আমরা একটু আনন্দ করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। সব শেষে দেখো আমার মেয়ে আবার আমাকেও গালে ক্রিম মাখিয়ে দিল, আর একটু বোনকে মাখিয়ে দিল। তো এইভাবেই আমরা আনন্দ করলাম। আর ঘর তো দেখো অগোছালো হয়ে আছে, জামা কাপড় কিছুই ঠিক করা হয়নি এখনও পর্যন্ত, জানি না কতদিন পর্যন্ত থাকবে এইভাবে, কবে যে গোছাতে পারবো আলমারিটা, ঘরটা, তো তবেই আমার শান্তি হবে। কিন্তু সময়ই পাচ্ছি না, এত মানে সব দিকে সামলাতে গিয়ে না নিজেকে কখনোই সময় দিতে পারি না, সব কিছু নিজেকেই সামলাতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না। তো যাই হোক, এখানে তো কেক কাটা হয়ে গেল, সবাই ক্রিম মাখামাখি করলো, আনন্দ করলো। তো কেক কেটে তারপরে আমি সবার হাতে হাতে কেকটা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু অল্প লোক আমরাই সবাই, তো সবার হাতে হাতে কেকটা দিয়ে দিয়েছি। সবাই খাচ্ছে আর গান চালিয়েছিল, একটু আনন্দও করেছিল, সবাই নাচানাচি করেছিল। আমরা সবাই নিজেরাই করেছি, কেউ নেই আর আমরাই ছিলাম। তো খাওয়া দাওয়া বলছি, কেক টেক খেয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। দেখো আজকের গেস্ট হিসাবে ছিল 2 জন, একজন হলো আমার ভাগ্নে, আর আমার একটা পাশের বাড়ি জায়ের ছেলে। তো এই 2 জনই ছিল বার্থডে গেস্ট। তো আমি রান্না করেছিলাম ভাত আর চিকেন, আর বানিয়েছি পায়েস। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হলো। তো আর বেশি কিছু করিনি, কারণ সময় ছিল না, আর একা মানুষ অত কিছু গুছিয়ে করাও যায় না, তো সব দিকে সামলানো যায় না। তো যাই হোক, যেভাবেই করেছি ভালোই করেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো বন্ধুরা। ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের মতামত জানাবে, পাশে থাকবে। সবাই ভালো থেকো, টাটা বা।